ইয়েমেন থেকে উড়ে এলো ক্ষেপণাস্ত্র, ইসরায়েলে বাজল সতর্ক সাইরেন। এদিকে হুতি নেতৃত্বের শিরোচ্ছেদ করার হুঁশিয়ারি ইসরায়েলের। তুরস্কে উত্তর কোরিয়ার ৩,০০০ সৈন্য হতাহত বলছে জেলেনস্কি। এদিকে মহাবিপাকে জাস্টিন ট্রুডো হারাচ্ছে পথ। ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে বলছে ইরানি কর্মকর্তা। গাজা ইসরায়েলের আগ্রাসন চলছে, একদিনে নিহত ৬০। সর্বশেষ জানিয়ে দিব এবারের গ্রিনল্যান্ডের মালিকানা চাইলেন ট্রাম্প। ইয়েমেন থেকে উড়ে এলো ক্ষেপণাস্ত্র, ইসরায়েলে বাজল সতর্ক সাইরেন। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে আজ মঙ্গলবার ভোরের দিকে ইসরায়েলের মধ্য অঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কমূলক সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে পার হওয়ার আগে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর প্রাথমিকভাবে পাওয়া যায়নি। ইরান সমর্থিত হুতিরা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডে বিভিন্ন সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রেক্ষাপটে ফিলিস্তিনের পাশে থাকতে এসব হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে হুতিরা। হুতি নেতৃত্বের শিরোচ্ছেদ করার হুঁশিয়ারি ইসরায়েলের। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কাটজ যখন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিকে হত্যার কথা স্বীকার করেন, তখন এই হুঁশিয়ারি বার্তা দেন। খবর বিবিসির। কাটজ বলেছেন, ইসরায়েল হুতিদের বিরুদ্ধে কঠোর আক্রমণ করবে এবং এর নেতৃত্ব শিরোচ্ছেদ করবে। তিনি বলেছেন, যেমনটি আমরা হানিয়া সিনওয়ার এবং হাসান নাসরুল্লাহকে করেছিলাম তেহরানে, গাজা ও লেবাননে, সেটি আমরা করব হোডাইডা এবং সানায়। চলতি বছর নিহত হিজবুল্লাহ হামাস নেতাদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এখনকার দিনগুলোতে হুতি সন্ত্রাসী গোষ্ঠী যখন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছড়ে, আমি স্পষ্ট করে তাদের বার্তা দিতে চাই, আমরা হামাসকে পরাজিত করেছি, আমরা হিজবুল্লাহকে পরাজিত করেছি, আমরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ করে দিয়েছি এবং তাদের উৎপাদন ব্যবস্থা ক্ষতি করেছি, আমরা সিরিয়ায় আসাদ প্রশাসনের পতন ঘটিয়েছি, লেবাননের উত্তরাঞ্চলে হুতিদের নিয়ন্ত্রণে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে তারা লোহিত সাগরে ইসরায়েল ও আন্তর্জাতিক জাহাজগুলোতে হামলা শুরু করেছিল। তারা গাজার যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। গত শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করতে পারেনি এবং এটি তেল আবিবের একটি পার্কে আঘাত এনেছে। তুরস্কে উত্তর কোরিয়ার ৩,০০০ সৈন্য হতাহত বলছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করায় রাশিয়ার পক্ষে যুদ্ধে নেমে উত্তর কোরিয়ার ৩,০০০ সৈন্য নিহত বা হতাহত হয়েছে। জেলেনস্কি সোমবার এক্স পোস্টে বার্তা দিয়েছেন, প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী তুরস্কে উত্তর কোরিয়ার নিহত এবং আহত সৈন্য সংখ্যা ইতিমধ্যে ৩,০০০ অতিক্রম করেছে। মহাবিপাকে জাস্টিন ট্রুডো হারাচ্ছেন পথ। চরম রাজনৈতিক অস্থিরতার দিন পার করছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজ দলের আইন প্রণেতারাই এখন তার পদত্যাগ চাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের নির্বাচনে ট্রুডোর দলের হারার সম্ভাবনা অনেক বেশি। তার মধ্যে নিজ রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। খবর রয়টার্স দ্য গার্ডিয়ানের। গত রোববার ট্রুডোর অনেক সাবেক মিত্র বলেছেন, লেবার পার্টির অনেক এমপি এখন মনে করছে সময় এসেছে তার পদত্যাগ করার। কানাডার সম্প্রচার মাধ্যম বিবিসি, ইউকটিস সহ বেশ কয়েকটি কানাডিয়ান মিডিয়ার খবরে বলা হয়েছে, গত শনিবার লেবার পার্টির ৭৫ জন এমপির মধ্যে ৫১ জন ভার্চুয়ালি বৈঠক করেছেন। তারা সম্মিলিতভাবে ট্রুডোর পদত্যাগের বিষয়ে একমত হয়েছেন। ট্রুডোর সঙ্গে মতবিরোধের কারণে গত ১৬ ডিসেম্বর পদত্যাগ করেছেন কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী। এরপর লেবার পার্টির ২১ জন এমপি প্রকাশ্যে ট্রুডোর পদত্যাগ চেয়েছেন। লেবার পার্টির আইন প্রণেতা বিবিসিকে রোববার বলেছেন, এখন নেতৃত্ব পরিবর্তন ছাড়া বিকল্প নেই। আর এরাও ট্রুডোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ২০১৩ সাল থেকে লেবার পার্টি অব কানাডার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জাস্টিন ট্রুডো। তিনি ২০১৫ সালে দেশটির প্রধানমন্ত্রী হন। এরপর টানা ৯ বছর ধরে তিনি এই পদে আছেন। সম্প্রতি মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের উপর ২৫% শুল্ক আরোপ করবেন। এমন হুঁশিয়ারি বার্তার পর যুক্তরাষ্ট্রে ছুটে যান ট্রুডো। দেখা করেন ট্রাম্পের সঙ্গে। সেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যের কথা বলেছেন ট্রাম্প। এ নিয়েও ট্রুডোর দলকে বিপাকে পড়তে হয়েছে। এছাড়া ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি নিয়েও এখন পর্যন্ত সমাধানে পৌঁছাতে পারেনি ট্রুডো প্রশাসন।
ট্রাম্পের এই শুল্ক নীতির হুঁশিয়ারি নিয়ে ট্রুডোর সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন ফিনল্যান্ড। এছাড়া কানাডা অর্থনীতি নিয়েও সংকট চলছে। সেই সঙ্গে সাম্প্রতিককালে ট্রুডোর জনপ্রিয়তাও দ্বিমুখী। সব মিলিয়ে মহা বিপদে ট্রুডো। ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। ইরানের একজন সিনিয়র কর্মকর্তা তার দেশের ক্ষমতা ও সামরিক শক্তিকে বিশাল বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরানের এই শক্তিমত্তার কারণে তেহরানের বিরুদ্ধে আমেরিকা সহ তার মিত্রদের সর্বোচ্চ চাপ প্রয়োগ করার চেষ্টা ব্যর্থ হয়েছে। ইরানের প্রভাবশালী কাউন্সিল অব ফরেন রিলেশন চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারেজি লেবাননের আল মায়াদিন নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমাদের ক্ষমতা বিশাল এবং বিষয়টি আমাদের সকল শত্রু সক্রিয় হোক বা নিষ্ক্রিয় সবার জানা আছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ সহ নানাভাবে চাপ প্রয়োগ করে তেহরানকে ওয়াশিংটনের কাছে নতি স্বীকার করতে বাধ্য করার চেষ্টার প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। আমেরিকার সঙ্গে সামঞ্জস্য রেখে ইহুদিবাদী ইসরায়েলের ইরান বিদ্বেষী তৎপরতার কথা উল্লেখ করে খারাজি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি পণ্ড করা এবং এদেশের ইসলামী শাসন ব্যবস্থা উৎখাত করার জন্য তেল আবিব ব্যাপকভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের এই হুমকি ইরান ভয় পায় কিনা জানতে চাইলে ইরানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন ও তেল আবিবের এই হুমকি যেন নতুন নয়, তেমনি তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমরা অতীতের মতো এসব হুমকি প্রতিহত করব। গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে, একদিনে নিহত 60। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও 60 জন ও আহত হয়েছে আরও অর্ধশতাধিক। রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে 14 মাস ধরে চলা ইসরায়েলের বর্বর আগ্রাসনে এখনও পর্যন্ত 45,317 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছে আরও 1,07,713 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি, নিহত আহতদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, কারণ ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেক চাপা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। গত বছরের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় গাজা হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার 7% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজায় প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। উপত্যকাটির মোট জনসংখ্যার 85%। এমন অবস্থায় গত মাসে গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। অন্যদিকে আন্তর্জাতিক বিচার আদালত গণহত্যার অভিযোগে এরই মধ্যে অভিযুক্ত হয়েছে দখলদার দেশ ইসরায়েল। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়। এবার ফিনল্যান্ডের মালিকানা চাইলেন ট্রাম্প। 600 বছরের বেশি সময় ধরে ডেনমার্কের অংশ হয়ে থাকা বিশাল আর্কটিক দ্বীপ ফিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন। 1979 সালে স্বায়ত্তশাসন লাভ করা সত্ত্বেও ফিনল্যান্ড বৈদেশিক বিষয়ক, নিরাপত্তা এবং অর্থনৈতিক বিষয়ে ডেনমার্কের উপর নির্ভরশীল। অঞ্চলটি ইউরেনিয়াম, সোনা, তেল এবং গ্যাসের বিশাল মজুতগার হিসেবে পরিচিত। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, জাতীয় নিরাপত্তা ও বিশ্বজুড়ে স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্র মনে করে ফিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ একান্ত প্রয়োজন। এর আগে 1946 সালের সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি টুজাস গ্রিনল্যান্ড কেনার জন্য ডেনমার্ককে $100 বিলিয়ন স্বর্ণের প্রস্তাব দেন। 2019 সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটি কেনার আগ্রহ প্রকাশ করেন, যার ফলে ওয়াশিংটন ও কোপেনহেগেনের মধ্যে একটি সংক্ষিপ্ত কূটনৈতিক ফাটল সৃষ্টি হয়। এমনকি সে সময় ট্রাম্পকে ডেনমার্ক জাতীয় রাষ্ট্রীয় সফরও বাতিল করতে হয়। এদিকে নতুন করে ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে আজ সোমবার দ্বীপটির প্রধানমন্ত্রী গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গ্রিনল্যান্ড আমাদের, আমরা বিক্রির জন্য নই, বরং কখনো বিক্রির জন্য থাকব না। তিনি স্বাধীনতার জন্য গ্রিনল্যান্ডের লোকদের দীর্ঘ সংগ্রামের কথা মনে করিয়ে দেন।
গত শনিবারও মিত্রদেশ পানামার কাছ থেকে পানামা খাল দখলের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, খাল ব্যবহার করতে মার্কিন জাহাজের উপর মাত্রা অতিরিক্ত শুল্ক আরোপ ব্যবহৃত রাখলে ওয়াশিংটন খালের নিয়ন্ত্রণ পূর্ণ প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে। এছাড়া সম্প্রতি ট্রাম্প পরামর্শ দিয়েছেন, কানাডা আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হতে পারে।